আজকে একটা নাটক দেখলাম, অনেক পুরনো দিনের নাটক। সেই সময়কার নাটক যখন মোবাইল আবিষ্কার হয় নাই, মোবাইল আবিষ্কারেরও অনেক আগের নাটক। অভিনয় করেছেন সেই পুরনো দিনের সেরা অভিনেতারা, যেমন ডলি জহুর ছিলেন, ছিলেন আবুল হায়াত, নায়ক ছিলেন জাহিদ হাসান, নায়িকা ছিলেন রিচি সোলাইমান আর সুমি ইসলাম। নাটকটা রচনা হচ্ছে ফেরদৌস হাসান। ফেরদৌস হাসানের নাটকগুলোতে আসলে যেটা থাকে সেটা হচ্ছে মেসেজ থাকে, শিক্ষা থাকে, এবং বলা চলে যে এই নাটকগুলো উচ্চশিক্ষিতদের জন্য নাটক। খুবই রুচিশীল দর্শকের জন্য এই নাটকগুলো বানানো হয়। ফেরদৌস হাসানের যত নাটক দেখেছি, ফেরদৌস হাসান, মান্নান হীরা, তাদের নাটকগুলোতে আসলে এমন কিছু খুঁজে পাওয়া যায় যেটা রুচিশীল দর্শক কিংবা উচ্চশিক্ষিত শিক্ষিত মানুষের, মার্জিত রুচির মানুষের ভালো না লেগে কোনো উপায় নেই। আজকে যে নাটকটা দেখলাম সেই নাটকটার নাম হচ্ছে পিপাসা। এই যে পিপাসা শব্দটা, এই শব্দটা আসলে আহ, নাটকটার কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সেটা কেউ নাটকটা দেখলে বুঝতে পারবেন না। মূলত পিপাসা নিয়ে একটা ডায়লগ আছে, এবং সেই পিপাসাটা হচ্ছে আসলে জ্ঞানের প্রতি পিপাসা, জানার প্রতি পিপাসা। তো এই যে মানুষের পিপাসা, জ্ঞানের প্রতি একটা পিপাসা থাকে, এটাকে নিয়ে একটা নাটক যে বানানো যায় এবং এটা যে একটা মানে বিনোদন আইটেমের মধ্যে নেওয়া যায়, বা বিনোদন আইটেমের মধ্য দিয়েও যে এই ধরনের একটি নাটক, শিক্ষা, এরকম একটি মেসেজ দেওয়া যায়, এটা এই নাটকটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। নাটকটা শুরু হয় এরকম ভাবে, খুবই চমৎকার একটা মানবিক গল্প দিয়ে নাটকটা শুরু হয়। এক ভদ্রলোক, মানে অফিস কলিগ, তিনি একটা ভুল করে ফেলেন, যে ভুলটার কারণে এই কোম্পানিটা তাদের টেন্ডার আর পায় না, টেন্ডার পেতে ব্যর্থ হয়। তো সে এসে তার সিনিয়রকে বা কলিগকে, ইমিডিয়েট কলিগকে এসে বলেন যে আসলে স্যার, আমি তো একটা ভুল করে ফেলছি, আমার ভুলের কারণে তো টেন্ডারটা মিস হয়ে গেল। তো ওই সময় আরেকজন সাইড থেকে বলে যে হ্যাঁ, ভুল করবা তুমি, আর সেইটার দায় দায়িত্ব নেয় উনি, নিয়ে উনি বিপদে পড়ে। তো যথারীতি আমরা দেখলাম সেই যিনি দায়িত্বটা নিলেন তিনি হলেন আবুল হায়াত। তো তিনি শেষ পর্যন্ত তাকে ডাকা হয়, যিনি অফিসের বস, তিনি একজন মহিলা, ডলি জহুর, তিনি ডাকেন। অন্যান্য অভিনেতা হিসেবে বা অন্যান্য নাটকে বা সিনেমায় আমরা ডলি জহুরকে যেভাবে দেখি, এখানে একটু ভিন্ন মাত্রায় দেখি। তিনি একজন কঠোর অফিসের, মানে খুব কঠোর একজন বস, মানে অফিসে যে ধরনের বস হওয়া দরকার ঠিক সেরকম একজন বস। এবং কিছুটা আমরা এখানে দেখি যে ধনী গরিবের যে বৈষম্যগুলো অন্যান্য নাটকে বা সিনেমায় জলি জোহরকে যেহেতু ইতিবাচকভাবে দেখানো হয়, এখানে ঠিক সেভাবে দেখানো হয় নাই। তিনি বাস্তববাদী মানুষ, কঠোর একজন মানুষ, সেভাবেই দেখানো হয়েছে। আবার খুব যে বড় ভিলেন হিসেবে দেখানো হয়েছে তাও না, মানে অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার হিসেবেও তাকে দেখানো হয়নি। আবার একেবারে যে মানে খুব আবেগী বা অন্যান্য নাটকগুলোতে যেভাবে দেখানো সেভাবে এখানে দেখানো হয়নি, ডিফারেন্ট ওয়েতেই দেখানো হয়েছে। যাই হোক, তো ডলি জোহর তাকে ডাকেন অফিসের বস হিসেবে, ডেকে তাকে বলেন যে এটা কি হলো। তো ভদ্রলোক, ডলি মানে আবুল হায়াত, দেখলাম যে ভুলটা অন্যের, কিন্তু তিনি যেহেতু তারই কলিগের ভুল, তিনি নিজেই এটা দায় দায়িত্ব নিলেন এবং তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তাকে জিজ্ঞেস করা, ইংরেজিতেই তাকে জিজ্ঞেস করা হয়, খুব মানে অপমানের সুরেই জিজ্ঞেস করা হয়, হাউ ওল্ড আর ইউ, মানে তোমার বয়স কত, আপনার বয়স কত। বলে যে ৭০ বা ৭৩ এরকম একটা বয়স বলে। বললে পরে বলে যে আপনার আসলে এখন আর চাকরি করার দরকার নেই, কাল থেকে আপনার আর অফিসে আসার দরকার নেই, আপনার পাওনা দিই অ্যাকাউন্টকে বলে দিচ্ছি, অ্যাকাউন্টসকে পৌঁছে আপনার অ্যাকাউন্টস থেকে আপনার পাওনাটা বুঝে নেবেন। তো এইরকম একটা ঘটনায় হঠাৎ করে কোনো নোটিশ ছাড়া একটা লোকের চাকরি চলে গেলে এই বয়সে, তো সেই লোকটা আসলে খুব ভেঙে পড়ে। আমরা দেখলাম যে আবুল হায়াতও খুব ভেঙে পড়েছেন, বাসায় গিয়ে বসে তিনি খুব মন খারাপ করে বসেছিলেন। তো তার ছেলে এসে, ছেলেটাও বেকার, জাহিদ হাসান হচ্ছে তার ছেলে, ছেলে এসে বলে যে বাবা, তোমার কি হয়েছে? তো বলে যে আমার চাকরিটা চলে গেছে।
তো তার সেই দুঃখে ছেলেটা একটু বাবাকে একটু আনন্দ দেওয়ার জন্য, বাবাকে একটু মন মন ভেঙে যাওয়াটাকে একটু ভালো করার জন্য ছেলেটা বাবাকে খুব আন্তরিকভাবে বলে, একটু জড়িয়ে ধরে বলে যে, বাবা, আচ্ছা মানুষের কাছে কি প্রিয়, তার চাকরি নাকি বউ? আবার হয়তো একটু হচট করে যান যে আসলে কি প্রশ্ন করলো এটা। তখন ছেলেটা মজা করে বলে যে, মা যখন মারা গেছে তখন তোমাকে কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে তোমার চাকরি চলে যাওয়ার পর তোমাকে কাঁদতে দেখছি। তো এটা নিয়ে দুজনেই খুব হাসাহাসি করে এবং ছেলেটা বলে যে আমার কোনো কিছু হারাবার নেই, কারণ আমার চাকরিও নেই, আমার বউও নেই। তো এই ব্যাপারটা নিয়ে অর্থাৎ একটু হাসি তামাশার মধ্য দিয়েও আহ, মানে পরিবেশটাকে একটু হালকা করে নেয়। কিন্তু আমরা একটা দেখলাম যে একটা সত্যকে কি গভীরভাবে তুলে এনেছে, যে আসলে যেদিন স্ত্রী গেছে সেদিন শোকে কান্না করার কথা ছিল, কিন্তু আসলে কাঁদলো কি কাঁদলো না সেটা ব্যাপার নাই, কিন্তু তখন তাকে শক্ত থাকতে হয়েছে, পরিবারের হাল ধরতে হয়েছে, মায়ের দায়িত্ব পালন করতে হয়েছে, অনেক কিছুর মধ্য দিয়ে তার সময়টা গিয়েছে। কিন্তু সেই যে একটা শোক সে পেয়েছে, স্ত্রী গেছে, এখন আবার একটা ছেলেকে নিয়ে সে মানুষ করছে, সে ছেলেটা এখনো বেকার, এখনো কোনো কাজ টাজ তেমন জুটিয়ে নিতে পারেনি। তো এই পর্যায়ে আবার তার চাকরিটাও যখন চলে গেল, মানে সে আসলে এত বেশি অসহায়ত্ব বোধ করছে এখন। কারণ এই চাকরিটার কারণে স্ত্রীকে হারানোর পর তার সময়টা কেটেছে চাকরিটাকে ঘিরেই। সেটাও চলে যাওয়ার পর সে আসলে আরো বেশি শক্ট, বেশি কষ্ট পেয়েছে। কিন্তু এবং সে চাকরিটা গেল আবার একজন তার সহকর্মীকে হেল্প করার জন্য, তার প্রতি তার মানবিক হওয়ার কারণেই তার চাকরিটা চলে গেল। তো একটা ডায়লগ আছে এরকম, আমরা সম্ভবত রবীন্দ্রনাথের মানে থিওরিটা, রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনটা, সেটা হচ্ছে যে মানুষ মানে সন্তান হারানোর শোক ভুলতে পারে কিন্তু অর্থ হারানোর শোক ভুলতে পারে না। যদিও খুব নির্মম কঠোর মনে হয় কথাটা, তো অনেক সময় এরকমটা হয় যে একটা সময় সন্তান হারানোর কষ্ট মানুষ ভুলে যায়, কিন্তু আসলে যেই জায়গাটায় তার সম্পদ চলে গেছে, এই সম্পদের দুঃখ তার দীর্ঘদিন তার হৃদয়ের মধ্যে বাঁচতে থাকে। হায় রে, আমার তো এটা ছিল, হায় রে, আমার এটা তো ছিল, আমার এটা নেই, ওটা নেই। যাই হোক, তো এগুলো নিয়ে বিতর্কের কিছু নেই, এগুলো জাস্ট একটা থিওরি। এখন আমরা দেখলাম নাটকটা সামনের দিকে আগাচ্ছে, জাহিদ হাসান বাবাকে এইভাবে সান্ত্বনা দিলেন, অর্থাৎ বাবা ছেলের মধ্যে সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটাও এই নাটকের একটা থিঙ্কিং। একটা সুন্দর সম্পর্ক বাপ ছেলের মধ্যে স্টাবলিশ করতে পেরেছে, খুব অল্প একটা দৃশ্যের মধ্য দিয়ে সেটা স্টাবলিশ করে গেছে। এই পরিবারটা যেটা করে সেটা হচ্ছে, মানে এই যে আমরা এত বছর পর পুরনো নাটক খুঁজে খুঁজে দেখছি, তো এরকম মানুষ তখনও ছিল যারা পুরনো বই খুঁজে বের করে বা পুরনো বইয়ের প্রতি আকৃষ্ট, পুরনো বই তাদের প্রয়োজন হয়। তো জাহিদ হাসান হচ্ছে সেরকম পুরনো বইয়ের ব্যবসা করে। ব্যবসা খুব ভালো যে যাচ্ছে না সেটাও বোঝা যায়, কারণ এই যে মানে এরকম পুরনো বই আর কতজনের প্রয়োজন হয়, কিন্তু যদি কারো প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তারা আসে, এসে একটা বই নিয়ে যায়। তো এই ব্যাপারটাকে এখানে দেখানো হয়েছে যে পুরনো দিনের বইগুলো তো আসলে সহসা পাওয়া যায় না, যখন না পাওয়া যাবে তখন তার কাছে আসতে হবে। তো জাহিদ হাসানের এইখানে এসে যে বইয়ের দোকান, সেখানে আমরা দেখলাম যে বইয়ের দোকানের প্রথম দৃশ্যটা হচ্ছে চাঁদাবাজির দৃশ্য। এক লোক এসে তার কাছ থেকে 10 টাকা চাঁদা নিয়ে যায়, প্রথমে 5 টাকা দেয়। ওই আমলের তো 5-10 টাকা চাঁদা দিতে হতো, এখন যেমন 1500 টাকা দিতে হয়, তখন 5 টাকা 10 টাকা দিতে হতো। চাঁদাবাজির রেট আস্তে আস্তে বেড়েছে, টাকার মূল্য আস্তে আস্তে স্ফীত হয়ে গেছে। যাই হোক, চাঁদাবাজিটা তখনও ছিল। চাঁদা দেয়, কয় যে 10 টাকাই দাও, কারণ দোকান হয়তো এখানে বেশি দিন থাকবে না, আমাদের ব্যবসা, আমাদের এইসব চাঁদা তোলার দিনে হয়তো বেশি দিন আর পাবো না, অতএব এখন থেকে একটু বেশি বেশি দাও। তো গেল, চাঁদা নিয়ে গেল। চাঁদাটা কি আসলে চাঁদাই নিল নাকি সমিতির কোনো কিছুর জন্য নিয়েছে সেটা ওইভাবে ক্লিয়ার দেখাইলো না। একটু পরেই ওই দোকানে নায়িকা আসে, নায়িকার এন্ট্রি হয়। রিচি সোলাইমান আসে একটা পুরোনো বই খুঁজতে খুঁজতে সেখানে আসে। বইটা হচ্ছে কার্জন হলের ইতিহাস দরকার তার। তো কার্জন হলের ইতিহাসের একটা বই দরকার। বইটা জাহেদ হাসান বলে যে আমাকে 2 দিন সময় দিতে হবে। তো মেয়েটা 100 টাকা তাকে বলা বলা হয় ইয়ে করতে, অ্যাডভান্স করতে। সে 100 টাকা অ্যাডভান্স না করে 200 টাকা অ্যাডভান্স করে, বলে মানে বইটা তার এত বেশি প্রয়োজন। এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে এটা দ্বারা বোঝা যায় যে মেয়েটার ফ্যামিলিটা খুব সচ্ছল, টাকা তাদের কাছে কোনো ব্যাপার না। তো এটা মোটামুটি ওখানে দেখানো হয়। বা বইয়ের প্রয়োজনটাও তার কাছে এতই গুরুত্বপূর্ণ যে এখনই সে 200 টাকা অ্যাডভান্স করে যাচ্ছে।
এবং ফোন নম্বরটা দিয়ে যায়। তো জাহিদ হাসান এরপরে আমরা দেখি যে মেয়েটাকে ফোন করে ডেকে পাবলিক লাইব্রেরির কাছাকাছি একটা জায়গায় ডাকলে পরে মেয়েটা এসে জিজ্ঞেস করে, একটা গাড়ি নিয়ে আসে, গাড়ি নিয়ে এসে নেমে বলে, কি বইটা পেয়েছেন? বলে যে না, বইটা আসলে পাওয়া যায়নি। তাহলে ডাকলেন কেন? তো বলে যে আসলে চলেন আমরা দুজন মিলে খুঁজি, তাহলে হয়তো একটু তাড়াতাড়ি পাওয়া যাবে। তো যাই হোক, পরে তারা দুজনে লাইব্রেরিতে খুঁজলে পরে দেখা যায় যে আসলে এখানে আরেকটা দৃশ্য দেখানো হয় যে লাইব্রেরিতে মেয়েটা খুঁজলে হয়তো পাবে না, কিন্তু ছেলেটা পাবে, কারণ তাদের মধ্যে এক ধরনের লাইন আছে, মানে পুরোনো বইয়ের যারা ইয়ে করে তাদেরকে কোনোভাবে ম্যানেজ করে দেওয়া হয়। তো সে বইটা আসলে লাইব্রেরিতে পাওয়া গেল না, কার্জন হল কে দিয়ে না সি দিয়ে, সেটা নিয়েও এক ধরনের বিভ্রান্তি তৈরি হলে সেই বিভ্রান্তিটা দূর করা হয়, এখানে একটা শিক্ষার ব্যবস্থা রাখা হয়। তো শেষ পর্যন্ত যেটা হলো সেটা হলো যে কার্জন হলের উপরে কোনো বই, আসলে কার্জন হলের বই বা কার্জন হল নাম দিয়ে কোনো আসলে বই পাওয়া গেল না। শেষ পর্যন্ত জাহিদ হাসান মেয়েটাকে সাজেস্ট করে যে আপনি ঢাকার ইতিহাস টাইপের একটা কোনো বই আপনি আসলে কালেকশনের চেষ্টা করেন, কিন্তু বা আমি চাইলে আমি করে দিতে পারি, কিন্তু সেইটাও শেষ পর্যন্ত পাওয়া গেল না, কারণ মেয়েটার পরের দিনই পরীক্ষা। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তার পরীক্ষার জন্য এটা প্রয়োজন। তো তাহলে বলে যে চলেন আমরা তাহলে আপনাকে এক কাজ করে আপনি চলেন সক্রেটিসের কাছে যাই। তো সক্রেটিস গিয়ে দেখা যায় যে জাহিদ হাসানের বাবা, মানে আবুল হায়াত হচ্ছে সক্রেটিস, তার ঘরটা হচ্ছে পুরনো বইয়ের একটা হাউস। তো অনেক বইটি আছে, তারা পড়ালেখা এবং ইতিহাস সম্পর্কে তার অনেক জানাশোনা, বিশেষ করে কার্জন হল সম্পর্কে সে কয়েকটা ইতিহাস বলে। মূলত নাটকের মেসেজটা এই জায়গাটাতেই, এখানে কয়েকটা মেসেজ তিনি দেন খুব অল্প সময়ের মধ্যে, এবং খুব বোরিং করার মতো কোনো ব্যাপার ছিল না, যে আসলে কার্জন হলটা কখন তৈরি করা হয়, কে তৈরি করে, কিভাবে তৈরি করে, ঢাকার সাথে এর সম্পৃক্ততা কি, এই জাতীয় মানে ঢাকার বেশ কিছু ইতিহাস এখানে আসলে তিনি বলে দেন। যার একটা হচ্ছে যেমন কার্জন হলটা তৈরি করা হয়েছিল লর্ড কার্জনকে অভিনন্দন জানাবার জন্য, সংবর্ধনা জানানোর জন্য। এখানে আসলে শুধু হল বলতে এটা আসলে ছিল তখন একটা কনভেনশন সেন্টার টাইপের করা হয়েছিল, মানে কমিউনিটি সেন্টার টাইপের করা হয়েছিল। তো তারপরে এইটার শাল বলা হয়, মানে মোটামুটি এখানে একটু নাটকের মধ্য দিয়েও বেশ কিছু তথ্য দিয়ে দেওয়া হয়। তো এই ভদ্রলোকের সাথেই একটা আলাপে আমরা দেখি যে আরো কিছু তথ্য এখানে যোগ করা হয়, সেই মানে সেই তথ্যটার একটা নাটকের ভিতরে এটা একটা টার্নিং পয়েন্ট আছে, সেজন্য এই তথ্যটা পরের দিকে আসি। তো এই কার্জন হলটা কিভাবে প্রতিষ্ঠা হলো, ঢাকা কবে কিভাবে কি প্রতিষ্ঠা হলো, মোটামুটি সেই ইতিহাসটা এখানে মেয়েটাকে বলে দেওয়া হয়। এবং সেই লোকটার সঙ্গে আলাপ করে, মানে সেই সক্রেটিস অর্থাৎ আবুল হায়াতের সঙ্গে, মানে নায়কের বাবার সঙ্গে মেয়েটা কথা বলে ইতিহাস যা জানলো সেইটা নিয়েই মোটামুটি তার পরীক্ষাটা দিয়ে ফেলে। তো এর পরবর্তীতে আবারও নায়কের পিতার সঙ্গে তাদের দেখা হলে পরে তখন তাকে ছেলে সম্পর্কে মানে কি একটা যেন কথা বলা হয়, তখন সে বলে ওর নাম হাসান আল বান্না। হাসান আল বান্না কে জানো? তখন হাসান আল বান্নার একটা ইতিহাস এখানে বলে। হাসান আল বান্না কে হত্যা করা হয় মিশরকে শান্ত করার জন্য। হাসান আল বান্না ছিলেন খুবই শান্ত প্রকৃতির মানুষ, এবং মিশরের মানুষের কল্যাণের জন্য তার একটা আন্দোলন ছিল। এই ইতিহাসটুকুর একটু লিঙ্ক আপ এখানে তৈরি করা হয়। আমি খুব অবাক হয়ে যাই এখানে এসে যে সেই সময়কার নাটকে শহীদ হাসান আল বান্নাদের মতো লোকদের, বিপ্লবীদের প্রসঙ্গ নাট্যকাররা কত সাহস করেই না, কত মানে সহসাই না এই নাটক মানে ইতিহাসগুলো তারা তুলে ধরতে পেরেছে। এবং আবুল হায়াতের মতো অভিনেতাদের মুখ দিয়ে, মানে বাংলাদেশের পৃথিবীতে প্রচারিত নাটকগুলো, বাংলাদেশের এইরকম লেভেলের নাটকগুলোতে পর্যন্ত এই গল্প মানে এই কাহিনীগুলোকে এইভাবে তুলে আনা গেছে। তাদের হাসানুল বান্নাদের মতো ব্যক্তিদের ইতিহাসটাকে সেখানে টেনে আনা গেছে। বর্তমানে নাটকগুলোতে এইসব আসলে পাওয়া যায় না। আমি এরকম পুরোনো নাটক আরেকটাতে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় নায়ক নায়িকারা মানে ছেলে মেয়েরা একসাথে আড্ডা দিচ্ছে, সেখানে কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করছে। আম্মা বলেন পড়বে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে, এই আবৃত্তি হচ্ছে। কিন্তু এইসব জিনিস আপনারা এখনকার নাটকে কিন্তু এগুলো পাবেন না। এখনকার নাটকগুলোতে কি আছে সেটা এখন যারা দেখছেন তারা দেখছেন, সেটা নিয়ে আমার আলোচনাও নয়। আমরা দেখলাম যে এখানে ইতিহাসের একটা চ্যাপ্টার এখানে মোটামুটি দেখানো হলো। তো যেটা ছিল টার্নিং পয়েন্ট নাটকের, সেটা হচ্ছে যে নাটকের নায়িকা ছিল দুইজনই বোন। বোনটা বিদেশে থাকে, বিদেশ থেকে আসার পরে
দুই বোন দুজনের মধ্যে কথা বলে, বলে যে বয়ফ্রেন্ড আছে কিনা। তো শেষ পর্যন্ত বোঝা যায় যে আসলে দুজনের কারোরই বয়ফ্রেন্ড নাই। তো যখন এর মধ্যেই নায়কের সঙ্গে দেখা হয় বড় বোনের বা ইমিডিয়েট বোনটারই, হ্যাঁ, সমবয়সী প্রায় বোন। তো দেখা হলে পরে আহ, নায়ককে তার পছন্দ হয়, নায়কের ব্যবহার, তার পড়াশোনা বা তার জ্ঞানের লেভেল, কথাবার্তার স্টাইল তার পছন্দ হয়। আবার নায়কও একে পছন্দ করে একজন মজার মানুষ হিসেবে, কিন্তু কোনোটাই আসলে প্রেমের পর্যায়ে যায় না। কিন্তু এক পর্যায়ে আমরা দেখি যে বড় বোনটাও নায়ককে পছন্দ করে ফেলে, এবং বড় বোনটা যখন পছন্দ করে ফেলে, এটা ছোট বোনটা যখন জানে তখন ছোট বোনও পছন্দ করে ফেলে, কিন্তু দুইজনেই দুজনের জন্য স্যাক্রিফাইস করার জন্য মোটামুটি প্রস্তুতি থাকে। তো সেইটার পর্বে আসি পরে। এখানে যে ইতিহাসের ফ্যাক্ট আছে সেই ফ্যাক্টটা একটু আসি। সেটা হলো যে আমরা দেখি যে আবুল হায়াত একটা ইতিহাস দুই জায়গায় বলেছে। একটা হচ্ছে যে ওই মেয়েটার কাছে বলেছে, নায়িকা রিচি সোলাইমানের কাছে বলেছে, সেটা হচ্ছে যে এই যে মসজিদের শহর ঢাকা, এই ঢাকায় প্রথম মসজিদ প্রতিষ্ঠা করেন যিনি, প্রতিষ্ঠার জন্য যিনি প্রথম টাকা দিয়েছিলেন, তিনি একজন বারবনিতা ছিলেন, যাদেরকে আমরা খারাপ মেয়ে লোক বলে থাকি। তো এরকম একজন খারাপ মহিলাও চেয়েছে যে তার খারাপ কাজটার যেন এমন কোনো ভালো কাজ করে যেতে পারে যে কারণে হয়তো বা তার এই খারাপ কাজটাও আল্লাহ ক্ষমা করতে পারেন। আসলে ব্যক্তিকে এটা বড় ব্যাপার না, ব্যক্তি চাইলে সে ব্যক্তি যেমনই হোক সে ভালো কাজ করে যেতে পারে, এইখানে একটা মেসেজ আছে। তো এই ইতিহাসটা সে মেয়েকে বলেছেন যে একজন বারবনিতা তার এই টাকাটা এখানে মসজিদের জন্য, ঢাকার প্রথম মসজিদটা, আজকে মসজিদ এত মসজিদ হয়েছে, তো সেই মসজিদের শুরুটা হয়েছিল একজন বারবনিতার টাকা দিয়ে। আচ্ছা, আরেকটা ইতিহাস বলেন। এই ইতিহাসটাকে আবার তিনি রিপিট করেন হচ্ছে ওই নায়িকার মায়ের কাছে। যখন তখন তাকে বলে যে মানে সে তার টাকার একটু বলে যে আপনার ছেলে তো আমার মেয়ের সাথে, মেয়ের মানে মেয়েকে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে, তার হয়তো টাকা পয়সা সম্পদ দেখে ইত্যাদি। তো আপনার ছেলেকে একটা চাকরি দেই, আপনি তাকে এই চাকরির বিনিময়ে তাকে অনেক দূরে নিয়ে চলে যেতে হবে, আমার মেয়ের আশপাশের জন্য তাকে আর দেখা না যায়। মানে গরিবের একটা ছেলের কাছ থেকে বাঁচানোর চেষ্টা করতেছেন, এরকম আর কি বিষয়টা। ধনী গরিবের দ্বন্দ্ব, যেটা বাংলাদেশের নাটক সিনেমার প্রধান একটা থিম, তো এটা সেখানে দেখানো হয়। তো আবুল হায়াত বলেন যে এত কিছু দরকার নাই, আমি আমার ছেলেকে দূরে সরিয়ে নিচ্ছি, এটা নিয়ে আপনাদের কোনো টাকা পয়সার ব্যাপার না, আর আপনার এত টাকা আছে আপনি কি করবেন। তা বলে যে কি করতে বলেন, তখন সে বলে যে একজন ওই ঠিক ওই নাটকটার মানে ওই ইতিহাসটা আবার বলে যে একজন বারবনিতাও যদি পারে যে মানে একটা মসজিদ প্রতিষ্ঠা করার জন্য টাকা দিতে পারে, তাহলে আপনি ঠিক করেন যে আপনার টাকা পয়সাগুলো আসলে আপনি এত টাকা কি করবেন। আপনি রাস্তায় নেমে দেখেন কার কি অভাব আছে, চাইলে আপনি সেই অভাবগুলো দূর করতে পারেন। অর্থাৎ আবুল হায়াতের ব্যক্তিত্ব হচ্ছে এটাই যে তিনি তার নিজের জন্য কিছু প্রত্যাশা করছেন না, তার ছেলের জন্য চাকরি বা কোনো সহযোগিতাই চাইছেন না, বরং চাইছেন যে আপনার যেহেতু ক্ষমতা আছে, আপনার যেহেতু টাকা আছে, আপনি চাইলে যে কোনো মানুষের যে কোনো উপকার করতে পারেন, এবং আপনি এটাই খুঁজে বের করুন যে মানুষের কি চাহিদা আছে, কিসের অভাব আছে, আপনি সেটা অভাবটা পূরণ করে দেন। আমরা দেখলাম যে ভদ্রমহিলা মনে হচ্ছে মানে ডলিঝড় মনে হলে একটু শক খেয়ে গেলেন যে আসলেও তো আমার এত টাকা আছে, আমি সেইটাকে ভালো কাজে কেন খরচ করছি না, টাকার অহংকার কেন দেখাচ্ছি, অন্যের ছেলেকে কিনে নেওয়ার কথা বা তাকে সহযোগিতার নামে নিজের মেয়েকে তার কাছ থেকে সরানোর কেন চেষ্টা করছি, মানুষের মধ্যে বিভেদ কেন তৈরি করছি, মানুষকে নিচু চোখে ছোট করে কেন দেখছি, এই বিষয়গুলো এই নাটকটার মধ্যে চলে এসেছে। এরপর আমরা দেখলাম নায়ক নায়িকাদের যে সম্পর্কটা, সেটার মধ্যে একটা পরিণতি শেষ পর্যন্ত যেভাবে টানা হয়েছে সেটা হলো যে আহ, মানে ছোট বোন নায়কের বাসায় যায়, গিয়ে বলে যে আপনি আমার বোনকে ভালোবাসেন। তো নায়ক বলে যদি তুমি চাও তাহলে হতে পারে, হোক, সেটা হোক, অসুবিধা নেই, মানে অর্থাৎ নায়িকার জন্য। আবার বড় বোন শেষ পর্যন্ত নায়ককে বলে যে ঠিক আছে, তোমাকে আমি বিদেশ নিয়ে যাব বা আমেরিকা নিয়ে যাব। নায়ক প্রথমে যেতে চায় না, যেহেতু রিচি সোলাইমান তাকে অনুরোধ করে, এবং শেষ পর্যন্ত সেও তার মনের বিরুদ্ধে যেতে রাজি হয়। কিন্তু শেষ দৃশ্যে দেখি আমরা নায়িক মানে সুমি ইসলাম মানে নায়িকার বড় বোন যে নায়িকা, সে বলে যে তোমার জন্য ভিসা আর পাঠানো হবে না,
এবং কেন? তখন বলে যে তুমি ওর হাতটা ধরো, ছোট বোনকে ডেকে বলে ওর হাতটা ধরো। তো হাতটা ধরে থাকে, খুব সহজ সরল একটা ছেলে হাত ধরে। তারপর বলে যে কতক্ষণ ধরে থাকবো? বলে যে সারা জীবন ধরে থাকবে। তো বোনদের মধ্যে রেষারেষি না হয়ে একটা স্যাক্রিফাইসের মধ্য দিয়ে নাটকটা শেষ পর্যন্ত শেষ হয়। পরিশীলিত, ভদ্র এবং মার্জিত রুচির এই নাটকটি যে যে গল্পটা বা যে শিক্ষাটা দিতে চেয়েছে সেটি হচ্ছে যে আসলে এক নম্বর হচ্ছে যে মানুষ অর্থবিত্ত না থাকলেও মানুষের মধ্যে যে রুচিবোধ থাকতে পারে, শিক্ষা থাকতে পারে এবং ব্যক্তিত্ব থাকতে পারে, সবচেয়ে বড় ব্যাপার এটা। সেটা জাহিদ হাসান এবং তার বাবা আবুল হায়াত খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। আর ইতিহাসের বর্ণনার মধ্য দিয়ে এটা তো প্রমাণ করা হয়েছে যে আসলে মানুষ চাইলে যে সে যেভাবে তার যে সে খারাপ হতে পারে, কিন্তু তার খারাপ জন্ম হতে পারে, খারাপভাবে তার জীবনযাপন হতে পারে, কিন্তু সে চাইলেও অনেক ভালো কিছুর সূত্রপাত সে করে যেতে পারে। আর আরেকটা জিনিস যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে অনেক ইতিহাস আছে যে ইতিহাসগুলো বইতে হয়তো পাওয়া যায় না, কিন্তু আসলে সেই ইতিহাসগুলো জানার জন্য প্রবীণ মানুষদের কাছে যেতে হয় এবং তাদের কাছ থেকে অনেক অজানা ইতিহাস জানতে পারা যায়। তো বাংলা নাটক বর্তমানে যা হচ্ছে, আমরা যদি সেই নাটকগুলোকে আমাদের অতীতের নাটকগুলোর মতো করে শিক্ষণীয় করে তুলতে পারি, বা আমাদের যে নাট্যকাররা এটা করছেন তারা যদি সেই বিষয়টার দিকে খেয়াল করেন, তাহলে এই প্রজন্ম অনেক কিছুই এখান থেকে আসলে শিক্ষা নিতে পারবে। এবং এর মধ্যে যে বিনোদন নেই, ভালো লাগেনি তা কিন্তু নয়। এখানে নাটকের ডায়লগগুলো, দুজনের মধ্যকার নায়ক নায়িকাদের মধ্যকার কথাবার্তাগুলো এতটা ব্যক্তিত্বপূর্ণ আলাপ আলোচনা, যেটা আসলে এই যুগে কল্পনাই করা যায় না। যারা এখন নাটক বানাচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকবে ফেরদৌস হাসানের নাটকগুলো দেখেন, নাটকগুলোকে এইভাবে আসলে আবারও ফিরিয়ে আনেন। বেশি অতীতের এগুলা বেশি পুরনো নয়, বেশি অতীতের কাহিনী নয়, খুব নিকট অতীতেরই গল্প এগুলো। এই নাটককে ফিরিয়ে এনে বাংলাদেশের নাটককে, বাংলাদেশের সংস্কৃতিকে একটা সুন্দর শেপ দেন। এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। আল্লাহ হাফেজ।